আসসালামু আলাইকুম। শুরু করছি অমনিশায় সেই তুমি উপন্যাস। লেখনীতে তেজস্মিতা মর্তজা। পর্ব 1। আব্বু, আমি বিয়ে করতে চাই না আপাতত, পড়ালেখা শেষ করতে চাই। মেয়ের ভেজা চোখে আকুতি করে বলা কথায় মনে হলো না সামান্যও টলেছে হেলাল আকবর সাহেবের হৃদয়। তাচ্ছিল্য করে বলে ওঠেন তিনি, এই জন্যই তো প্রেমিক নিয়ে চট্টগ্রাম পাড়ি দিয়েছিলে। তার সঙ্গে পড়াশোনা শেষ করতেই তো বাবাকে ধোকা দিয়ে পালিয়েছিলে, তাই না? মেঘালয়ার মুখ চেপে ডুবরে কেঁদে উঠল বাবার কথায়। কলিজা ছিদ্র করে ঢুকছে বাবার কথাখানি। তবুও আবার নতজানু হয়ে অনুরোধ করে, আব্বু, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। তবুও আমার ক্যারিয়ার গড়ার সুযোগটা দাও। হেলাল সাহেব হুঙ্কার দিয়ে বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো দিয়েছো, কি করে দিয়েছো কে জানে। পরীক্ষার সময় তো প্রেম করেছো, তাহলে পরীক্ষার খাতায় কি লিখে এসেছো আল্লাহ জানে। আবার সেই ফলাফলের আশায় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো। আব্বুর এত এত তিরস্কারের ভিড়ে কেবল বুক ছেড়ে ঠোঁট ভেঙে মলিন হাসিটুকু ফুটে উঠো মেঘালয়ের মুখে। মাথাটা নত করে নিল। হেলাল সাহেব নিজেই আবার জানানোর উদ্দেশ্যে বলল, আগামী শুক্রবার তোমার বিয়ে হবে, এবং তা রাজের সঙ্গেই। আর তোমার মতো বাপের সম্মান নিয়ে খেলা করা মেয়ের মত অমতের পরোয়া করব না আমি। তৈরি থাকবে। এইবার যেন মেঘালয়ের ছটফটা বাড়িয়ে যায়। তড়াৎ করে মাথা তুলে উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কার সঙ্গে বিয়ের কথা বললে আব্বু? ইরাজ ভাই। হেলাল সাহেব গম্ভীর হয়ে সংক্ষিপ্ত জবাব দিল, হু। মেঘালয় তাচ্ছিল্য হেসে উঠে। ব্যাপক অস্থিরতা ঘিরে ধরেছে ওকে। ব্যাকুল কণ্ঠে বলে উঠে, আব্বু, তুমি আমাকে শুলে চড়িয়ে খণ্ড বিখণ্ড করে ফেলো, তবু এত বড় শাস্তি দিও না। আমি মৃত্যুকে সাদরে গ্রহণ করব। তবু ইরাজের মতো বদমেজাজি রকচটা খ্যাপাটে অমানুষকে বিয়ে করে নিজেকে প্রতিটি মুহূর্তে একবার করে মেরে ফেলতে পারবো না। এবার হেলাল সাহেব নিজের ওপরই ভর্ৎসনা করে উঠল, বুঝলে মেঘ, আমি আসলেই তোমার মতো নির্বোধ, মূর্খ ও অকৃতজ্ঞ মেয়ে নিয়ে এতদিন অযথা গর্ব করে এসেছি। রাজ তোমার মতো প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া সম্মান ডোবানো মেয়েকে বিয়ে করতে রাজি হবে কিনা সে চিন্তা করছি আমি। আর তুমি কিনা আজও ভ্রান্তিতে পড়ে আছো। স্বয়ং রাজি উদ্ধার করে নিয়ে এসেছে তোমায় চট্টগ্রাম থেকে। পড়ালেখা শেষ করে বাপের ব্যবসা সামাল দিচ্ছে। নিজের কোম্পানি গড়ে তোলার সচেষ্টায় সে। দেখতে শুনতে কি নেই তার? তো অহংকারবোধ তার থাকবে না? তোমার মতো মূর্খ মেয়ের থাকবে? কত আদরের মেয়ে মেঘালয়। আজ বাবার মুখে এইসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে কেবল শুনছে বাবার কথা। কিছুক্ষণ নরম থেকে বলে উঠল, আব্বু, ইরাজ ভাই আর আমার বয়সের তফাৎ প্রায় 10 থেকে 9 বছরের। তাছাড়া সে আমাকে অতিরিক্ত অপছন্দ করে। তার বদমেজাজি আর বাজে ব্যবহারের সবটাই তুমি জানো। তার বদমেজাজি আর বাজে স্বভাবের ব্যাপারে সবটা জেনেও তুমি আমাকে তার হাতে সারা জীবনের জন্য তুলে দিতে এত আগ্রহী। হেলাল সাহেব মেয়ের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন এবার। মেঘালয় দ্রুত চোখ নামিয়ে নেয়। আজ আব্বুর চোখে চোখ রাখার সাহসটুকু যেন জঘন্যভাবে হারিয়ে ফেলেছে। হেলাল সাহেব আক্রোশের সঙ্গে বললেন, যে মেয়েকে সর্বোচ্চ আদর যত্নে বড় করে তুলেছি, কত কত বড় কথা বলেছি মেয়েকে নিয়ে সমাজে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সে যদি আমার মান সম্মান পা দিয়ে পিষে নিজের ইচ্ছা মতো দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে, আমি বা এত ভালো কবে ছিলাম যে এবার তার ইচ্ছা অনিচ্ছার পরোয়া করব? আর নিশ্চিন্তে থাকো বাবা, আমি তোমার মতো ছোটলোকি কাজ করব না। রাজের নেই কি, সুখে থাকবে। সে আমার বিজনেস পার্টনারের ছেলে, আর আমি তোমার মতো বাবার ভালোবাসার প্রতিদান মন ভেঙে দেব না। শেষের কথাগুলো ক্ষোভ আর মনের কষ্ট ঝরে পড়ল যেন হেলাল সাহেবের কথায়। কথাগুলো বলেই তিনি মুখ ফিরিয়ে নিলেন। মেঘালয়ের রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘালয় কেঁদে উঠে শব্দ করে, আব্বুকে সে কষ্ট দিয়েছে, সমাজে আব্বুর সম্মান নষ্ট করেছে, সব মানছে সে। তার বদলে আব্বু তাকে এত জঘন্য শাস্তি দেবে এই আশা অতীত ছিল তার কাছে। মেঝেতে পড়ে বুক ফাটা চিৎকার করে ফেটে পড়ল সে। ইরাজ তার জীবনে অভিশাপ হয়ে আসতে চলেছে। সে প্রয়োজন পড়লে আবার না হয় একবার পালিয়ে যাবে, তবুও ইরাজকে বিয়ে করার মতো বিদঘুটে কাজ করবে না। ইরাজ বাড়িতে প্রবেশ করে সোজা সিঁড়ি দিয়ে অগ্রসর হয়। সেখানে সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছিল ইমতিয়াজ খান। ছেলেকে প্রবেশ করতে দেখে কথা বলতে উদ্যত হলেন। ইরাজ ঢুকেই সোজা সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। মনক্ষুণ্ণ হয়ে পেছন থেকে ডাক দিলেন, মেঘাকে পাওয়া গিয়েছে রাজ? পা থামিয়ে দাঁড়ায় ইরাজ, তবে ঘাড় না ঘুরিয়ে জবাব দিল,
ড্যাড, আই এম সো টায়ার্ড, ডোন্ট আস্ক এনি কোশ্চেন ফর নাও। ইমতিয়াজ সাহেব বুঝেন ছেলের মন মেজাজ ভালো নেই, তবুও জানা দরকার মেয়েটার খবর কি এখন। তাই আবারও শার্টটা একটু আদরে করে জিজ্ঞেস করলো, টেনশন হচ্ছে বাপ? সংক্ষেপেই বলো না হয়। ইরাস নেমে এলো সিঁড়ি থেকে, ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়, ওয়াটার পট থেকে হাফ গ্লাস পানি ঢাললো, অতঃপর ফ্রিজ থেকে আইস কিউব এনে পানিতে মিশিয়ে নিল। গ্লাসটি নিয়ে এসে সোফায় বাবার পাশে গা এলিয়ে বসে পড়ল। ওভাবেই কিছুক্ষণ চোখ বুজে রইল। ইমতিয়াজ সাহেব ইরাজের গায়ের শার্টের উপরের বোতামগুলো আলগা করে দিলেন, মাথায় দুবার একটু আদরে হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থেকে আলতো হাসলেন। এই বেপরোয়া বাদরটা একমাত্র তার কাছে আজও আহ্লাদের। আর কিছুক্ষণ ওভাবেই নীরব থেকে জিজ্ঞেস করলো ইরাজ, আম্মু ফেরেনি এখনো? চলে আসবে। কিছু লাগবে তোর? খাবি না? মৃদু মাথা নেড়ে না বোঝালো ইরাজ। এতক্ষণ শান্তস্বরে ইমতিয়াজ প্রশ্ন করলো, হাত কেটেছে কি করে? কোথাও মারপিট করে এসেছিস? বাবার এমন শীতল কণ্ঠে চোখ খুলে তাকায় ইরাজ বাবার দিকে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। ইমতিয়াজ ছেলের দিকে কেবল চেয়ে রইল। বরফে মেশানো পানিটুকু ঢকঢক করে গিলে নিয়ে গ্লাসটা শব্দ করে টেবিলের উপর রাখলো ইরাজ। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি জানো তুমি ড্যাড? তোমার আদরের বন্ধুকন্যা বন্ধুদের সঙ্গে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রাম, আর তাকে উদ্ধার করতে আনতে গিয়েছিলাম। ইমতিয়াজ সাহেব নীরব শ্রোতার মতো চেয়ে আছেন ইরাজের ক্ষুদ্র মুখ পানে। ইরাজ আচমকা শান্ত হয়ে গেল, দুষ্ট হাসি ছেয়ে গেল চোখে মুখে। সেই হাসিতে যেন কিছু লুকাতেই ঠোঁটে হানা দিয়েছে। বদমাইশি একটা হাসি দিয়ে বলে উঠল, মেঘা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছিল ড্যাড। এইবার আবার অবিশ্বাস করো না যেন, এটা আধুনিক যুগ ড্যাড। মুখ দেখে নয়, কাজ দেখে দৃঢ় বিশ্বাস করতে হয় কে কি করতে পারে। বলেই ব্লেজারটা কাঁধে চাপিয়ে হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছন থেকে ইমতিয়াজ সাহেব বিস্ময় বা ক্রুদ্ধ হয়ে প্রাণহীনের মতো পড়ে রইল। আসলেই মেঘালয় কি এমন একটা কাজ করতে পারে? মেঘালয়কে নিয়ে এমন ভাবনা কেউ ভাবলো তাকে মারতে উদ্যত হতে কুণ্ঠাবোধ করতেন না তিনি। অথচ তিনি জানেন ইরাজ যাই হোক মিথ্যা কথা বলবে না। তার ধ্যান ভাঙল হলরুমে কারো পদচারণের আওয়াজে। সেদিকে না দেখে তিনি বুঝলেন তার মিসেসের আগমন ঘটল। আন্তারা খানম এসে নিজের স্বামীর পাশে বসে পড়লেন। তার বোনের মেয়ের অদিতির পাত্র বাছাই পর্ব চলছে, সেখানেই গিয়েছিল গতকাল। অবশ্য তার বোন সুপ্তির ইচ্ছে ছিল অদিতিকে ইরাজের ঘাড়ে ঝোলানোর, তবে ইরাজ সে তো ধরাছোঁয়ার বাহিরে, সাহস হয়নি কারোই। ওর কাছে এমন প্রস্তাব নিয়ে কি যে খিরিস্তি শুনতে হবে তার কোনো কথা রাখে না। আন্তারা খানম সেই সর্বপ্রথম মেঘালয়ের খোঁজ লাগালেন। পেয়েছে নাকি মেঘকে? এমন আদরে মেয়েকে অতদূর বন্ধুদের সঙ্গে পাঠানোর বা কি দরকার ছিল হেলাল ভাইজানের? লাজুক মেয়ে, পটঘাট হারানোরই কথা। রাজ ফিরেছে? ইমতিয়াজ সাহেব দ্বিধায় পড়ে গেলেন। যেই মেয়ে পরিচিতদের কাছে লক্ষ্মী হিসেবে নাম করা, সেই মেয়ের ব্যাপারে এমন একটা কথা স্ত্রীর কাছে বক্তব্য করতে বাধল যেন জিহ্বায়। কথাটা কাটিয়ে বরং স্ত্রী যা জানে সেভাবেই জানিয়ে দিলেন। না পাওয়ার কি আছে? তোমার ছেলে গিয়েছিল না খুঁজতে? ওকে বাড়িতে দিয়ে সবে ফিরল রাজ। আন্তারা খানম স্বস্তির শ্বাস ফেলে বলল, আলহামদুলিল্লাহ, বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে। চলো তো তোমাদের খাবার দেই। রাজকে ডাকো তো, সারাদিন না জানি কত ধকল পেরিয়ে এসেছে। ইমতিয়াজ সাহেব সন্তর্পণে এড়িয়ে গেল ব্যাপারটা। মহিলাদের কাছে স্পর্শকাতর ব্যাপারগুলো এড়িয়ে যাওয়াই উত্তম মনে করেন তিনি। আর যেখানে মেয়ের সম্মান জড়িয়ে আছে সেখানে না জানি আন্তারা বেগম কত বিরূপ মন্তব্য করে ভরে ফেলতেন মেয়েটির চরিত্র নিয়ে। আন্তারা খানম নিজেই উঠে গেলেন ইরাজকে ডাকতে। তখনই ফোন বেজে উঠল হলরুম কাঁপিয়ে। ইমতিয়াজ সাহেব স্ক্রিনে দেখলেন হেলাল আকবর শাহের নাম্বার। কেমন অদ্ভুত এক অনুভূতি হলো। আল্লাহ তাআলা জানেন কি ব্যাপারে কল করেছে হেলাব। এই আশঙ্কায় বুক চিপে ফোন কানে তুলে নিলেন। মেঘালয় তার নিজের রুমে থাকা উল্টো পাল্টে দেখলো সব। বেশ অনেকগুলো ওষুধ খেয়ে নিয়েছে, যার মধ্যে শক্তিশালী প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ও পেনকিলারও ছিল, যা শরীর সহ্য করতে পারেনি, বরং জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তেই মেঝেতে। যত সম্ভব দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছিল, ফলে বেশি ক্ষতি হয়নি। তবে শরীর দুর্বলতা ও ওষুধের প্রভাব পুরোপুরি শরীর থেকে যেতে 2 দিন সময় লাগবে। ফোনে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইমতিয়াজ সাহেব হাই হাই করতে শুরু করলেন।
চিন্তিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো আন্তারা খানম। এইবার কি বলে বোঝাবেন স্ত্রীকে? ইমতিয়াজ সাহেব ভাবনায় পড়লেন। বললেন, মেঘালয়ের প্রেশার ফল করেছে, সে এখন হসপিটালে আছে, দ্রুত সেখানে যেতে হবে। বের হওয়ার পূর্ব মুহূর্তে তার মনে পড়ল ছেলের কথা। দৌড়ে উপরে গেল। ইরাজের রুমের দরজা হালকা চাপানো। রুমে প্রবেশ করে দেখলেন উদাম শরীরে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে সে। শিউরে বসে কয়েকবার মৃদু ধাক্কা দিল। হঠাৎ ঘুম ভাঙায় ইরাজের রক্তলাল চোখ খুলে তাকায়। বাবাকে দেখে সামান্য শান্ত হলো, চোখের ইশারায় শুধালো, কি হয়েছে? ইমতিয়াজ সাহেব হন্তদন্ত বলে উঠলেন, মেঘা হসপিটালে, কি জানি কিসব উল্টোপাল্টা ওষুধ খেয়ে ফেলেছে, আমি যাচ্ছি, তুমি যা। ইরাজ হাত উছিয়ে ধরলো, কথা শেষ করতে দিল না। গম্ভীর স্বরে বলে, প্রশ্নই ওঠে না। হসপিটালে মানে এখনো মরেনি, মরলে খবর দিও, জানাজা পড়াতে আসবো। ছেলের এমন মন্তব্যে ইমতিয়াজ সাহেব খেপে গেলেন, তবে কিছুই বললেন না। কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ভারী বা ফেলে বেরিয়ে গেল ইরাজের রুম থেকে। হসপিটালের বারান্দায় পায়চারি করছেন হেলাল সাহেব। এইবার মেয়ে যা করেছে সে কর্ম আসলেই কোনো ক্ষমা নেই তার কাছে। ইমতিয়াজ খান গিয়ে পৌঁছলে দেখলেন হেলাল সাহেব অস্থির চিত্তে এইদিক ওদিক পায়চারি করছেন। ওনাকে ধরে নিয়ে এসে পাশে থাকা বেঞ্চের উপর বসালেন। প্রাইভেট হসপিটাল হওয়ায় তেমন লোকজন নেই। হসপিটালের পরিবেশ পরিচ্ছন্ন ও শান্ত। হেলাল সাহেবের মুখে মেঘাচ্ছন্নতার চাদরে ঢাকা। যা তিনি ইমতিয়াজ সাহেবকে বলবেন তা মনে পুষে রেখেছেন, আর তার অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছে। মেয়ের এসব কুকর্ম জেনে কোনো বাবাই কখনো এমন মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ হিসেবে ঘরে তুলবেন না নিশ্চয়ই। এই প্রস্তাব রেখে শেষে অপমানিত না হতে হয়। পরে তো তার ব্যবসায়িক কিংবা বন্ধুত্ব যে সুসম্পর্ক ছিল তাদের মাঝে, এই প্রস্তাবের মাঝ দিয়ে না নষ্ট হয়ে যায়। তার অস্থিরতা তরতর করে বেড়ে যাচ্ছে এইসব ভেবে। ইমতিয়াজ সাহেব নিজে থেকেই কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, এত কিসের চিন্তা করছিস? মেঘা মা তো ঠিক আছে এখন, যা হবার হয়ে তো গিয়েছে। দেখ ভাই, এই বয়সে ভুল তো সকলেই করে থাকে, বয়সটাই এমন বুঝলি। আর খারাপ তো কিছু তো হয়ে যায়নি। রাজ ফিরিয়ে এনেছে তো নাকি? তুই এমনভাবে ভেঙে পড়েছিস যেন মেয়ে হারিয়ে গেছে আর ফেরেনি মেয়ে। মেঘার বয়স কম, ছোট, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে একটা। এসব ধরে বসে থেকে নিজের প্রেশার বাড়াস না হেলাল। আর আন্তারাকে জানতে দিস না এইসব। আমিও বলিনি, মেয়েলি ব্যাপার স্যাপার, খুবই লাজুক হয়। আমার মেঘামা যাই করেছে, পচে যায়নি। এমন সব কথা শুনে হেলাল সাহেব আবেগী হয়ে পড়লেন। আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন বন্ধুকে। অতঃপর ভেজা কণ্ঠে বলতে শুরু করলো, কিসের অভাব দিয়ে মানুষ করেছিলাম ওকে বলো তো? মা মারা গেল সেই ছোট রেখে, দ্বিতীয় বিয়ে করিনি কেবল ওর জন্য। সকল সমৃদ্ধি দিয়ে বড় করে তুলেছি, আর সে আমার সম্মান রাস্তায় লুটিয়ে দিয়েছে। সমাজে যে নামটুকু গড়েছিলাম এত পরিশ্রমে, তা এক রাতের ব্যবধানে ভেঙে খান খান করে বাড়ি ফিরেছে। চারদিকের কথা কানে আসছে, হেলাল আকবর শাহ এর মেয়ে ভেগে গেছে। ইমতিয়াজ সাহেব বলেন, যখন দুইজন মিলে ব্যবসা দাঁড় করিয়েছিলাম তখনও লোকে কত কটু কথা বলেছিল। সেসব কানে নিলে আজ তুই আমি বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতাম না হেলাল। লোকে বলবেই, তুই কেন গায়ে তুলবি সেই সব। হেলাল আর কিছু বললেন না। এই পর্যায়ে চুপ রইলেন। ভেতরে খুব চিটচিটে অনুভূতি হচ্ছে, দুটানা হানা দিচ্ছে তার মধ্যে। কথাটা বলবেন কি না বলবে ভেবে পাচ্ছেন না। ইমতিয়াজ কেমন যেন ভেবে নেয় কথাটা, মুখে এসে আটকে যাচ্ছে। জিজ্ঞেস করলো, দেখেছিস মেঘাকে? ইমতিয়াজ সাহেব জবাব দিলেন, দেখেছি। কি সুন্দর স্নিগ্ধ মুখখানা জড়িয়ে আছে মেঘা মায়ের। আন্তারা তো মেঘার কেবিনেই বসে আছে। ভাবির মতোই সুন্দর হয়েছিল তোর মেয়ে, মাশাল্লাহ। ওই অসুস্থ শরীরেও তাকিয়ে দেখার মতো। এইবার যেন সায় পেয়ে গেলেন হেলাল সাহেব। বলে উঠলেন, সুন্দর হলেই বা কি, কলঙ্ক যা লাগিয়েছে তাতে কার ঘরে যাবে ও? এইসব আজে বাজে রটে যাওয়ার পর থেকে কোনো ভালো পাত্র আসবে ওকে গ্রহণ করে নিয়ে যেতে? পড়তে চায় সে, অথচ এই অবস্থায় কি করে কি করব। ইমতিয়াজ সাহেব ঘোর আপত্তি জানান এ কথায়। তুই বেশি ভাবছিস নাকি? কে বলেছে বিয়ে হবে না? আশ্চর্য হচ্ছি তোর মতো শিক্ষিত মানুষের এমন মূর্খের মতো ভাবনায়। এই ছোট বিষয় নিয়ে মেয়ের জীবনে বিয়ে হবে না এই অবধি চলে গিয়েছিস। হেলাল সাহেব দ্রুত বলে উঠলেন, কে নেবে ওই মেয়েকে? তুই নিবি তোর ছেলের জন্য? বলেই অসহায় মুখ করলেন। আর অপেক্ষারত রইল ইমতিয়াজ সাহেবের প্রতিক্রিয়া দেখার।
ইমতিয়াজ সাহেব এমন একটা কথায় আসলেই থমকে গিয়েছে। কিছু মুহূর্তের জন্য ঠিক মেলাতে পারেননি তার মস্তিষ্কে হেলাল সাহেবের কথাটুকু। বুঝে উঠতেই চোখ ফুরিয়ে তাকালেন হেলাল সাহেবের দিকে। তিনি সামনের দিকে দৃষ্টি ফিরে পাংশুটো মুখে বসে রয়েছে। ইমতিয়াজ সাহেব এবার নিজে অপ্রস্তুত বোধ করলেন। কি বলবেন হেলালের বলা এই কথার পরিপ্রেক্ষিতে? কিছুটা সময় নিয়ে স্বয়ংসম্পন্ন কণ্ঠে বললেন, তুই মেয়ে দিবি আমার ঘরে? কথাটা কানে যেতেই হেলাল সাহেবের চোখ চিকচিক করে ওঠে। মনে সুপ্ত এক বাসনা জেগে উঠল। অদ্ভুত দৃষ্টি মেলে তাকালেন ইমতিয়াজ খানের দিকে। দু বন্ধু চোখে চোখে কথা হয়। এভাবেই কিছুক্ষণ দুজন দুজনের দিকে চেয়ে থাকে। আচমকায় ইমতিয়াজ সাহেব মৃদু হেসে ফেললেন। তবে হেলাল সাহেবের বুকে হাতুড়ি পিটাচ্ছে। ইমতিয়াজের এই হাসি সঠিক মানে উদ্ধার করতে পারলেন না তৎক্ষণাৎ। ইমতিয়াজ সাহেব কাঁধ থেকে হাতটা সরিয়ে ঠিকঠাক হয়ে বসলেন। এবার হেলাল সাহেব বন্ধুর মুখে চেয়ে কোনো উত্তর না আসায় চেয়েই রইলেন। ইমতিয়াজ খান ধীরে স্থির কণ্ঠে বললেন, বহু আগে থেকেই চেয়েছিলাম মেঘাকে ইরাজের জন্য তোর কাছে চেয়ে নেব, তবে সাহস হয়নি কখনো। ইরাজের বাজে স্বভাবগুলোকে কেন্দ্র করে বন্ধু হয়ে মেঘার মতো লক্ষ্মী মেয়ের হাত আমার ওই বাদর ছেলের জন্য চাইতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তাম বারংবার। তবে আজ মেয়ে একটা ভুল করে ফেলেছে। তুই খুবই লজ্জায় পড়েছিস হেলাল। হেলাল সাহেব মাথা নত করে নিলেন। ইমতিয়াজ খান তা দেখে আবারও সামান্য হাসলো। বললেন, সমস্যা তো আমার ছেলেরও আছে। বাপ হয়ে জানি ছেলের স্বভাব চরিত্রের ব্যাপারে। ও ছেলে নির্ঘাত হারে বজ্জাত। এই ব্যাপারে লজ্জা আমারও আছে। আর সম্প্রতি মেয়ের করা ভুল নিয়ে লজ্জা তোরও আছে। এইবার চল লজ্জা লজ্জা কাটাকাটি করে ফেলি। বুকটা প্রশান্তিতে ভরে গেল যেন এবার হেলাল আকবরের। বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন ইমতিয়াজ খানকে। তিনি আসলেই বড় সৌভাগ্য করে পেয়েছিলেন এমন একটা বাল্যকালের বন্ধু। প্রকৃত এমন একটা বন্ধু পাওয়া আসলেই দুষ্কর। ইমতিয়াজ সাহেব নিজেকে ছাড়িয়ে মুখ ভার করে বললেন, আদিক্ষেতা কম দেখা, আর আমার বউকে যেন কিছু না জানতে পারে। মেঘার ব্যাপারে কিছু বলিস না। চল আরেকবার দেখে আসি মেঘামাকে। ঘাড় নাড়ায় হেলাল আকবর। যাবেন না তিনি ওই অকৃতজ্ঞ মেয়েকে দেখতে, যে মেয়ে বাপের ভালোবাসা বোঝে না। বলেছিল খেপে গিয়ে কথাগুলো, আর মেয়ে কি করলো? যা তার মেয়ের প্রাপ্য, অথচ সেই মেয়ে জান দিতে প্রস্তুত। অনেক বুঝেও ওনাকে নিতে পারলেন না ইমতিয়াজ সাহেব মেঘালয়ের কেবিনে। অগত্যা নিজেই অগ্রসর হলো সেই দিকে। সেসবে দুদিন পেরিয়ে গেছে। এখন রাতের প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে। রাত 1:30 পার হয়ে ঘড়ির কাঁটা 2টোতে পৌঁছাবে। এখন মেঘালয় সুস্থই, হয়তো আগামীকাল সকালেই বাড়ি যেতে পারবে। সে আপাতত কেবিনের বেডে শুয়ে 4 দিন আগে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দুর্ঘটনাকে মনে করছে। ছাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে। সেই দিন ইরাজ সঠিক সময়ে না পৌঁছালে হয়তো খারাপ কিছু হয়ে যেত ওর সঙ্গে। এই ব্যাপারে ইরাজের প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা থাকলেও ওকে ফিরিয়ে নিয়ে আসার সময় গাড়িতে যে কথাগুলো ইরাজ শুনিয়েছে ওকে, তাতে করে ইরাজের উপর মেঘালয়ে কেবল ঘৃণাবহন বৃদ্ধি পেয়েছে। সামান্য কৃতজ্ঞতাবোধ জন্মাতে গিয়েও যেন সুপ্ত অবস্থায় লুকিয়ে পড়েছে। আস্তে করে কেবিনে ভিড়িয়ে রাখা দরজা পার করে কোনো পুরুষ অবয়ব ভেতরে প্রবেশ করলো। মেঘালয় তার টের পেয়ে তীক্ষ্ণ নজর মেরে চেয়ে আছে সেদিকেই। ইরাজ এসে কেবিনের আলো জ্বালিয়ে সেখানে থাকা সোফার সম্মুখে দাঁড়ালো। সোফার উপর মেঘালয়ের 2টা ওড়না ও কাপড় ছিল। সেগুলো ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। হয়তো সেগুলো সরিয়ে সোফায় বসবে। মেঘালয় দাঁত চেপে ধরে সবটা দেখে নীরবে। অথচ ইরাজ সেখান থেকে হেঁটে এসে বেডের অদূরে থাকা চেয়ারের সামনে দাঁড়ালো। মেঘালয়ের প্রশ্ন, তাহলে কাপড়গুলো ফেলার মানে কি? মুখে কিছু বলে না, শুধু শুধু খিরিস্তি শোনানোর ইচ্ছে নেই এই বদমাস লোকের মুখে। যা ইচ্ছা করুক, দ্রুত এখান থেকে বেরিয়ে গেলেই হলো। চেয়ারটা টেনে নিয়ে মেঘালয়ের কাছে গিয়ে বসলো ইরাজ। নিচের দিকে মাথা নত করে খানিকটা ঝুঁকে বসলো। অদ্ভুত গম্ভীর চোখে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর বাপ কী ভাবে আমায়? আপনি যা তাই ভাবে। আপনি জানেন না আপনি কি? মেঘালয়ের দেওয়া চটপটে জবাব। কপাল কুঞ্চিত করে চোখ তুলে তাকায় ওর দিকে। তর্ক করছিস? থাপ্পড় মেরে সবগুলো দাঁত নাড়িয়ে দেবো অসভ্য। মেঘালয় তাচ্ছিল্য করে মনে মনে ভাবলো, অথচ আপনার সভ্যতার চোটে আমি হসপিটালের বেডে শুয়ে ধন্য হচ্ছি। কিন্তু মুখে কিছু বলল না। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিছুক্ষণ ইরাজ। আপাত মস্তক পরক করে নিল। অতঃপর স্বাভাবিক গলায় আস্তে করে জিজ্ঞেস করলো, মরিসনি কেন এখনো? বেঁচে আসিস বলেই তো তোর বাপ এখন তোকে আমার গলায় ঝোলানোর এনার্জি ড্রিঙ্কস খেয়ে লেগেছে।
ব্রু কুচকে তাকালো মেঘালয়, শান্ত স্বরে বলল, আপনার জন্যই হয়েছে সব, তাই আমার কানের সামনে প্যান প্যান করে লাভ নেই। ইরাজ ক্ষুদ্র দৃষ্টি পেলে চেয়ে রইল মেঘালয়ের দিকে। ওর নজর বলছে যখন তখন একটা থাপ্পড় পড়ে যাবে মেঘালয়ের গালে। মেঘালয় তার আগেই বলল, আব্বুর সামনে তো আপনি সাধু। আব্বুর ওপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করলেও বোঝানো যাবে না যে আপনার মতো ক্যাকটাস সাহারা মরুভূমির বুকে দ্বিতীয়টি জন্মায়নি। রাত গভীর, হসপিটালের দেওয়ালগুলো সহ নিস্তব্ধ গুমট। মেঘালয়ের মনটার সাথে গুমট হয়ে উঠল এই রাতের নিস্তব্ধতার সঙ্গে পাল্লা দিয়ে উঠে। ইরাজ বসে আছে, তবে বেশ কিছুক্ষণ কোনো কথা বলছে না। মুখটা অতিরিক্ত গম্ভীর করে মাথাটা ঝুঁকিয়ে বসে আছে। মেঘালয় একবার তাকায় সেদিকে, তৎক্ষণাৎ আবার চোখ ঘুরিয়ে নিল। মেঘালয়ের বুকটা ভারী অনুভূত হলো। কি এমন করেছিল? তাবিরকে ভালো লাগতো, তাবিরই বলেছিল ওর সঙ্গে পালিয়ে যাওয়ার কথা। আব্বুকে বললে কখনোই মানত না বিধায় পালিয়ে গিয়েছিল, তবে প্রথম দিনেই যেতে চায়নি। কিন্তু ভালোবাসা প্রমাণ দিতে যেয়ে করতে হলো শেষমেশ। চট্টগ্রামে পৌঁছেছে, কিছু সন্ত্রাসীদের হাতে পড়েছিল ওরা। তখনই সেই দুর্বোধ্যগুলো সত্য আরোপ করলো মেয়েটাকে ওদের হাতে তুলে দিলে তাবিরের জান ভিক্ষা দেবে। মেঘালয় দৃঢ় বিশ্বাস ছিল তাবির কখনোই এই সত্যে রাজি হবে না। বিশ্বাস মোতাবেক সর্বদা বাস্তবায়ন দ্বারা প্রভাবিত হয় না। তাই তো তাবির মেঘালয়কে ওখানে জিম্মি করে রেখে নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেল। মেঘালয় আজ নিজেও মানে ও আসলে মূর্খ এবং নির্বোধ। আপু তো ভুল কিছু বলেনি। আচমকা ইরাজের রাশভারী কণ্ঠে মেঘালয়ের ভাবনার সুতো ছিল। উঠ, উঠে বস। মেঘালয়ের কথাটা ঠিক বুঝতে না পেরে চেয়ে রইল ইরাজের দিকে। ইরাজ এবার ঝাঁঝালো স্বরে ধমক দিল, কানে সমস্যা? ধরম করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে কান ক্লিয়ার করতে হবে। আই সে সিট আপ। মেঘালয়া কোনো রকম উঠে বসলো, আবারও শুয়ে পড়ল। ইরাজ আবারও সেই ভারী স্বরে বলল, যা, তোর বাপ বাইরে বসে আছে, গিয়ে বল তুই আমাকে বিয়ে করতে চাস না, নয়তো তোকে খুন করে রেখে যাব এখানে। মেঘালয়া ব্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল ইরাজের রাগান্বিত মুখের দিকে, অতঃপর তাচ্ছিল্য করে বলল, প্রয়োজনে বিষ খেয়ে নেব। এমনিতেও আপনি আমার কাছে বিষাক্ত। আপনার কেন মনে হয় আপনাকে বিয়ে করার জন্য আমি ব্রত পালন করছি? তাহলে চুপ করে আমার চেহারা গিলছিস কেন? এতে যে তোর নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে তোর বাপ বিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে। ভাবলেশীনভাবে জবাব দিল মেঘালয়া। আপনি তো সর্বমহান মনে করেন নিজেকে, আরও বেশ দাপটে চলেন। এই শুভ কাজটা না হয় আপনার দ্বারাই সম্পন্ন হোক। ইরাজ উঠে দাঁড়ায়, মেঘালয়ের এক হাত ধরে টান দিয়ে উঠে বসায়। মেঘালয় মুহূর্তে আর্তনাদ করে ওঠে। ওর মনে হলো হাতটা যেন আলাদা হয়ে গেছে কোনোই থেকে। ইরাজ নিজেই ঝাড়া মেরে ছেড়ে দিল হাতটা, তারপর চিবিয়ে চিবিয়ে বলল, তুই আমায় পরামর্শ দিবি না, বরং আমি যা বলবো শুনতে হবে তোকে। মেঘালয় তেজি কণ্ঠে বলে ওঠে, আমি আপনার বাধ্য নই, আর না ভয় পাই আপনাকে, সুতরাং আপনি আদেশ করবেন না আমায়। ইরাজ একবার উঁচিয়ে তাকায় মেঘালয়ের দিকে। সন্তর্পণে নিজের ক্রোধটুকু এই পর্যায়ে নিয়ন্ত্রণ করে গিলে নিল। চোখে মুখে দুষ্ট হাসি রেখা টেনে মেঘালয়ের দিকে ঝুঁকে দাঁড়ালো। কানের কাছে মুখ নিয়ে নীরব স্থির কণ্ঠে জানায়, জোরজার মুল্লুকদার, শুনিসনি? আর এই সূত্র অনুযায়ী তোকে আমার কথা শুনতে হবে, নয়তো তুই জানিস আমি একদম ভালো মানুষ নই। মেঘালয় চোয়াল শক্ত করে চোখ বুজে নেয়, ভারী একটা শ্বাস ফেলে, মনে মনে ঠিক করে ফেলে, জীবনে আর যাই হোক না কেন এমন লোকের সঙ্গে একই সূত্রে বেঁধে যাওয়া নিতান্তই গজব ছাড়া আর কিছুই হবে না। আর এত বড় গজবে সে নিজেকে কোনো ক্রমে পতিত করবে না। নির্বাক ভঙ্গিতে বসে রইল বেডের উপর। কিছু সময় নিয়ে বলল, আপনি বললে বাবা না করবেন না। আপনি বলেন জোরজার মুল্লুকদার, এই ব্যাপারে নিজের জোরটুকু খাটিয়ে আমাকে রেহাই দিন, আর নিজের জোরেরও প্রমাণ করুন। ইরাজ পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। সেখান থেকে একটা সিগারেট বের করে দু ঠোঁটের ভাঁজে চেপে ধরলো। অপর হাত দ্বারা পকেট হাত ধরে লাইটার বের করলো। মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আমার বাপ হেলাল আঙ্কেলকে না করলে উনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আঙ্কেল যে কোনো উপায়ে তোকে আমার গলায় ঝোলাতে চায়। তুই নিচে বিয়েতে অস্বীকৃতি জানা, কোনো কাজ হলে হতেও পারে। মেঘালয় অনুযোগের সুরে টেনে টেনে বলল, আপনার আসলেই মনে হয় আমি আব্বুকে অস্বীকৃতি জানাইনি? সে আজকাল আমার কোনো কথাই শুনছে না।
ইরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। ওভাবেই বলে, তোর বাপ তোর কথা আরো শুনবে বলে মনে হয় তোর? সম্মানের যে ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে ফেলেছিস তার। সেসব আমার দেখার বিষয় না। আজ সোমবার পেরিয়ে গেল, কাল সারাদিন মঙ্গলবার, শুক্রবার ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। যা করবি কাল এখান থেকে রিলিজ দেওয়ার পরই শুরু করে দে, নয়তো আমার হাতে পড়লে তুই আর বাঁচবি না মেঘ। বলে লাইটারে আগুন ধরিয়ে সিগারেট জ্বালায়। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে গায়ে থাকা জ্যাকেটটা টেনে টুনে ঠিক করে নিল। অতপর মেঘালয়ের দিকে এগিয়ে এসে মুখের ভেতর সবটুকু ধোয়া ওর নাকে মুখে ছড়ালো। মেঘালয়ের দম আটকে আসে, সিগারেটের বাজে গন্ধে কেসে ওঠে। তা দেখে ইরাজ ঠোঁট পাকিয়ে বিজয়ের হাসি হেসে পরিলক্ষিত হয় তার চোখে মুখে। দারুণ এক দুষ্ট প্রতিক্রিয়া ছড়িয়ে শীষ বাজাতে বাজাতে রাতের শেষ প্রহরে বের হয়ে আসে মেঘালয়ের কেবিন থেকে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো কোথাও হেলাল সাহেব আছেন নাকি। দেখলো আপাতত নেই, হতে পারে ওয়াশরুমে অথবা কোথাও হাঁটতে গিয়েছেন। কতক্ষণ বসে থাকা যায়? সামনে যত যাই বলুক না কেন, মেয়েটা হসপিটালে রেখে বাড়িতে থাকা তার সম্ভব হয়নি। অথচ মেঘালয় জানতই না তিনি হসপিটালেই বসে আছেন। ইরাজ ও মেঘালয়ের সম্বন্ধের ব্যাপারটি আন্তারা খানম সহজভাবেই নিয়েছেন। তারা স্বামী স্ত্রী আসলেই আগ থেকে চাইতেন মেঘালয়কে ইরাজের বউ করে আনতে। ব্যবসা একই। হেলাল আকবরের আর কোনো সন্তান সম্পত্তিও তো নেই, সবই তো মেঘালয়ের। তাছাড়া এত পুরাতন বন্ধুত্ব, সব দিকে বিবেচনা করে এই সম্পর্কটি দু পরিবারের বন্ধন আরও মজবুত করবে বলেই ধারণা সকলের। আর মাত্র দিন কয়েক বাকি আছে। আন্তারা খানম আজ চাইলেন মেঘালয়ের বাড়িতে গিয়ে একবার দেখে আসতে। যদি মেয়েটি তেমন সুস্থ থাকে তাহলে আজই টুকটাক বিয়ের বাজার করে ফেলতে পারবেন সঙ্গে করে। আন্তারা খানম একদম তৈরি হয়ে নিচে নামলেন। ইরাজ নিজের রুমে মরার মতো পড়ে ঘুমাচ্ছে। গতকাল শেষ রাতে বাড়িতে ফিরেছে। তিনি বের হতেই যাবেন, সেই সময় ঘরে প্রবেশ করলেন ইমতিয়াজ খান সাহেব। হন্তদন্ত জিজ্ঞেস করলেন, কোথায় বের হলে আবার এখন? আন্তারা খানম মৃদু হেসে বললেন, বৌমাকে দেখে আসি। বুঝলে রাজের বাবা, মেঘা ভালো মেয়ে। সে এলে তোমার ছনছাড়া মুকুটের ছেলেটা একটু একটু হুঁশ ফিরবে। ইমতিয়াজ সাহেব আঁতকে উঠলেন স্ত্রীর কথায়। আশেপাশে লোকের মুখে মুখে মেঘালয়ার কথা। আন্তারা গেলে কারো না কারো মুখে শুনেই ফেলবে কথাটা। আর তাতে মেঘালয়ের বাড়ির বউ আনতে তার আজীবনেও রাজি হবে না আন্তারা। হেলাল সাহেব তা সহ্য করতে পারবেন না। তিনি জানেন মেঘালয় ঠিক কত বড় বোঝা হয়ে গেছেন হেলালের কাঁধে। তিনি কথা কাটানোর উদ্দেশ্যে বেশ ক্লান্ত ভাব নিয়ে বললেন, সবে বাড়ি ফিরলাম না, একটু সেবা যত্ন করবে। এখন ছুটছ, প্রয়োজন পড়লে আমি গিয়ে নিয়ে আসবো মেঘাকে, বাজার সেরে নেবে। এখন আমাকে খেতে দাও। আন্তারা খানম মনক্ষুণ্ণ হলেও তা প্রকাশ করলেন না। নেহাত স্বামী লোক, স্বামীর কথা ফেলতে পারেন না। মুখ ভার করে বললেন, তবে আজই কিন্তু যাব একবার মার্কেটে, খেয়ে নাও। আমায় দিয়ে আসবে হেলাল ভাইজানের বাড়ি। সে ওই একই কথা, বললাম না যেতে হবে না ওখানে, আমি নিয়ে আসবো মেঘাকে। আচমকা অজ্ঞাত কারণে খেপে গেলেন ইমতিয়াজ খান, যার কারণ বুঝতে না পেরে আন্তারা খানম হতভম্বের ন্যায় চেয়ে রইল স্বামীর দিকে। ইমতিয়াজ খান স্ত্রীর মনোভাব বুঝে সাফাই গাওয়ার সুরে বলে, কুটুমবাড়ি বেশি বেশি যেতে নেই, আদর কমে যায়, খেতে দাও এখন। আন্তারা খানম এটা বুঝলেন না। বেশি বেশি গেল কবে ও বাড়িতে? কম করে হলো 6 মাস আগে গিয়েছিল মেঘালয়ের জন্মদিনের অনুষ্ঠানে। তবুও স্বামীর উপর অভিমান করে কিছু বললেন না, আর চুপচাপ নিজের কাজ করতে গেলেন। নিজের রুমে শুয়ে একটা ব্যাপার ভেবে কুল পাচ্ছে না মেঘালয়া। কি করে বিয়ে বন্ধ করবে? ইরাজের বলা কথাগুলো মনে পড়তে গায়ে কাটা দিচ্ছে। বহুক্ষণ অস্থির চিত্তে রুমের মধ্যে পায়চারি করে শেষ অবধি আব্বু রুমে গিয়ে পা বাড়ালো। আজ না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে খুব শীঘ্রই। ইমতিয়াজ খানের কল এসেছিল, আধ ঘন্টার মধ্যে তিনি স্বয়ং আসবেন মেঘালয়কে নিতে। দ্বিধা সংকোচে পা জড়িয়ে আসছে। কি করে বলবে আব্বুকে কথাটা জানা নেই। আব্বুর প্রতিক্রিয়াই বা কেমন হবে দ্বিতীয়বার এই কথা শুনে, তা ভাবতে পা থেমে আসছে। তবুও কোনো মতে গিয়ে দাঁড়ালো আব্বুর রুমের সম্মুখে। জড়তাটুকু গিলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। হেলাল আকবর ল্যাপটপে কোনো কাজে ব্যস্ত। মেঘালয় মাথা নত করে গিয়ে দাঁড়িয়ে রইল কেবল। সেকেন্ড কয়েক মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কিছু বলতেই যাবে তখন ভারী সুকণ্ঠ শোনা গেল হেলাল সাহেব বলে উঠল, তুমি যা বলতে এসেছো তা আমি কখনোই মানব না। আর না এমন কথা শোনা পর্যন্ত আমি চাই। এই 3 দিনের একবারও যদি এমন কথা নিয়ে আমার কাছে এসেছো, বিশ্বাস করো মেঘ, যা আমি এই কয়দিনেও করিনি এখন অবধি,
তোমাকে ত্যাগ না করে বসে আমি আর কোনো অবাধ্য দেখলে কথা খেয়াল রেখো, তুমি যে কোনো কিছু করতে পারি। এরপর আর বলার মতো কি থাকে। মেঘালয়ের পাজোড়া আটকে গেল আড়ষ্টতায়। কেবল ছলছল চোখে প্রিয়তম আব্বুর কঠোর মুখশ্রীর দিকে চেয়ে রইল। এই আব্বুর অতি প্রশ্রয়ে বিগড়ে গেছে তার জীবন। তাই তো এত বড় একটা কাজ করে ফেলতে খুব বেশি ভাবতে হয়নি। আব্বু এমন কঠোর রূপ দেখতে হয়েছিল না আগে। ও ভাবেওনি সম্মানহীনতায় হেলাল আকবর সহ এতটা কঠিন হয়ে উঠবেন। আবারও সেই রাজবাড়ি কণ্ঠস্বর শুনতে পেল মেঘালয়া। নিজের রুমে যাও, তৈরি হয়ে নাও, ইমতিয়াজ চলে আসবে। নিঃশব্দে বেরিয়ে গেল মেঘালয়া। এইবার আর মন মানছে না। ইরাজকে বিয়ে করার চেয়ে নরকবাস উত্তম, অথচ সেসব দিকে না তাই করতে হবে। আর ভাবতে পারল না সে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে মেঝেতে আহাজারি করে লুটিয়ে পড়ল। শেষ অবধি নিস্তার হয়নি আর মেঘালয়ার। বসেছে বিয়ার কোণের সাজে। সামনেই বসে আছেন হেলাল সাহেব। আজ তাকে দেখেও মোটো খুশি লাগছে না। ঘরোয়া বিয়ে যেমন হয় তেমনই সাধারণভাবে আয়োজন হয়েছে। কাজী সাহেব এসে বসে আছেন। দুপুর গড়াতে যাচ্ছে। ব্যবসায়িক পরিচিত যে কয়জন এসেছিলেন তাদের খাবার পর্ব সমাপ্ত হয়েছে। সেসব ভালোভাবে মিটে গেলেও বিপত্তি তো বাধারই ছিল। যেখানে বর স্বয়ং ইরাজ খান, সেখানে সুষ্ঠুভাবে সবটা ঘটতে পারে না। বিকেল 3টা পেরিয়ে 4টা বাজতে চলল, তবে এ অবধি ইরাজের দেখা পাওয়া যায়নি। এই গলি অবধির আশেপাশেও নেই। মেঘালয়া সামান্য আশার আলো দেখতে পেল যেন। ইয়াজ হয়তো আসবে না, আর আজকের বিয়েও হবে না। আর অনেকটা সময় কেটে যাওয়ার পর ইরাজের দেখা পাওয়া গেল না। মেঘালয়ার খুশি বাদ মানছে না। নিজের মনেই এই খুশি উপভোগ করতে করতে আচমকা আব্বুর দিকে নজর গেল। মানুষটা বড় উসখুস করছে, অস্থির দেখাচ্ছে তাকে খুব। আর হাই প্রেশারের রোগীর জন্য এটা মোটেও ভালো বার্তা বয়ে আনে না। কেমন পাল্টে গেল মেঘালয়ের মনোভাব। আব্বুকে ওভাবে ছটফট করতে দেখে এইবার কেন জানি সেও চাইতে শুরু করলো ইরাজ জলদি পৌঁছাক এখানে। ইমতিয়াজ সাহেব বারবার ছেলেকে ফোনে ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন, ছেলের পাত্তা নেই। হেলাল সাহেব আরও কাতর হয়ে উঠলেন এবার। হয়তো আজও তার সম্মানহীনার দিন। আজও জঘন্যভাবে বেঁচে থাকা বাকি মানটুকু হারাতে চলেছেন তিনি। লোকে বলা বলি শুরু করেছে, পালানো মেয়েকে উদ্ধার করে আবার বিয়ে পিড়িতে বসিয়েছে হেলাল আকবর শাহ। মানসিক পীড়া উঠে গেল তার ইতিমধ্যে। ইরাজ বিক্ষিপ্ত অবস্থায় ঘটনাস্থলে এলো সন্ধ্যার খানিক সময় পর। তার হাতে আঘাতের চিহ্ন। কপালের ডান পাশে খানিকটা জখমই আছে। চুলগুলো উস্কো খুস্কো। শরীরে বরের পোশাক নেই, বরং সাধারণ শার্ট প্যান্ট পরেই হাজির হয়েছে বর। ইমতিয়াজ খান এসব নিয়ে ব্যস্ত হলেন না। তার ছেলের সঙ্গে ঘটে যাওয়া নিত্য নতুন ঘটনা এসব। মেঘালয় অদ্ভুত দৃষ্টিতে তাকালো ইরাজের পানে একবার, আবার একবার আশায় বুক বাঁধল। হয়তো ইরাজ এবার সামনাসামনি আব্বুকে বোঝাবে, বিয়েটা ভেঙে যাবে। ইরাজ এসে নীরবে বসলো কাজীর সামনের চেয়ারে। অতঃপর গাঢ় দৃষ্টি নিবদ্ধ করলো হেলাল সাহেবের পানে। মানুষটা কেমন মিয়ে গেছে সম্মান হারানোর আতঙ্কে। ইরাজ শান্ত দৃষ্টিতে চোখ ফিরিয়ে কাজীর দিকে চেয়ে ওনাকে কার্যক্রম শুরু করার ইশারা করলো। মেঘালয়ের বুকটা ছলকে উঠে। ইরাজের অস্বীকারোক্তি শেষ ভরসা ছিল। ইরাজ বাধা না দিয়ে চালিয়ে যেতে দিচ্ছে কেন? কেন? অনেকদিন পর খানবাড়িতে প্রবেশ করেছে মেঘালয়া। তবে আগের দিনের মতো আজ আর হেলাল আকবর শাহ তার মেয়ের হয়ে নয়, বরং খানবাড়ির বউ হয়ে। বুকটা থেকে থেকে মূর্ছে উঠছে। আন্তারা খানম সদরে গ্রহণ করলেন নিজের ছেলের বউকে। বিয়ের সুবাদে ইমতিয়াজ খানের বোন আশা খানম এবং তার ছেলে মেয়েরা এসেছে। আন্তারা খানমের বাড়িতে লোকজনও এসেছে দু একজন। এখানে আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গেছে। তাই গ্রহণ পূর্বে দ্রুত শেষ করে মেঘালয়াকে রুমে পাঠানো হলো। ভারী বুক নিয়ে ফুলহীন বাসরে প্রবেশ করলো মেঘালয়া। এমনিতেও সাজসজ্জার অভাব নেই ইরাজের রুমটিতে। অতিরিক্ত করে ফুল দিয়ে সাজানো না হলে খুব পরিপাটি বা আভিজাত্য লাগছে দেখতে কক্ষটি। সেসবে সমূহ না করে ধীরে পায়ে গিয়ে রুমে সোফার উপর বসলো মেঘালয়া। এখন আপাতত এই রুমে সে একাই। ইরাজের রুমটি আস্ত এক ফ্ল্যাটের মতো দেখতে লাগছে। এক রুমের মাঝেই এক অদৃশ্য বিভাজনের মাধ্যমে দুটো ইউনিটের রূপ দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটা বেডরুমের পাশেই ডাইনিং অথবা লিভিং রুমের মতো দেখাচ্ছে। একাকিত্বের সুযোগে ভারী হয়ে আসা শব্দহীন চিৎকারগুলো যেন অশ্রু হয়ে ঝরতে শুরু করলো। জীবনের আবেগের বশে একটা ভুল করে বসেছে। তার প্রিয় বাবা থেকে কত দূরে করে ফেলেছে তাকে। আবার যে মানুষটির সান্নিধ্যে পাঠানো হলো এ বাড়িতে, সে নিতান্তই অপছন্দের এক মানুষ।
প্রায় মধ্যরাতে রুমে ফিরল ইরাজ। ততক্ষণে মেঘালয়ের বিয়ের জন্য পরিহিত ভারী পোশাক খুলে সুতির একটা শাড়ি পরেছে, যেটি বের করে দিয়ে গেছেন আন্তারা খানন। সান্ত্বনা দিয়েছেন ইরাজ চলে আসবে। সকলেই জানে ইরাজ কেমন। হালকা পাতলা শরীরে হলুদ এবং লালের মিশ্রণে সজ্জিত শাড়িটিতে মেঘালয়কে যেন নেহাত স্নিগ্ধ লাগছে। মাঝারি চুলগুলো হাত খোপা করা। ইরাজ রুমে প্রবেশ করে অবশ্য ভুলবশত একবার মেঘালয়ের দিকে তাকায়নি। এবার দেখা গেল আঘাতপ্রাপ্ত স্থানগুলো তার ব্যান্ডেজ লাগানো। সে অবস্থাতেই ওয়াশরুমে গিয়ে গোসল করে বেরোলো ইরাজ। মেঘালয়া স্তম্ভিত হয়ে বসে রয়েছে সোফাতে। ইরাজ সাদা রঙের একটা টি শার্ট গায়ে আচমকা এসে বসলো মেঘালয়ের সম্মুখে থাকা কাউচের উপর। মেঘালয়ের চোখ তুলে তাকায়নি তবে। ইরাজ নিজেও কিছু সময় চুপ থেকে বেজায় গম্ভীর স্বরে বললে, এতটা ত্যাগ স্বীকার করার মতো ছেলে আমি নই, এ সকলেই জানে। অথচ তোর বাপের মন রক্ষাতে আজ তোকে নিজের পরিচয়ে ঘরে তুলতে হলো। প্রেমিক নিয়ে পালিয়েছিস তুই, সে কর্মের ফলাফল ভাগ আমার সঙ্গে বেটে নেওয়ার কোন যুক্তি আছে তোর কাছে? মেঘালয়ের চোখে জমে থাকা অশ্রুকণাগুলো এবার ঝরঝরে করে গাল গেয়ে গড়িয়ে পড়ল। তা দেখে বিরক্তিতে মুখ বিকৃত করে ফেলল ইরাজ। এক পর্যায়ে ধমকে উঠল, স্টপ অল দিস ননসেন্স। আমার সামনে ন্যাকামি করবি না অন্তত। প্রেমিক নিয়ে পালানো মেয়ে লাজুক অথবা অবুঝ হয় না, আর না ছিচকাদুনে মানায় তাদের। সে জ্ঞান থাকলে সব জ্ঞান আছে। মেঘালয় যথাসম্ভব নিজেকে সামলে বলল, আপনি আজ চাইলে বিয়েটা ভাঙতে পারতেন, তা করেননি কেন? ইরাজ তাচ্ছিল্য করে বলল, তোর বাপ এতক্ষণে তাহলে আমাদের টাটা বাই বাই করে উপরে টপকে যেত। দেখেছিলি তখন তোর বাপের শুকনো মুখখানা? সম্মানে তো ভরাডুবি হয়েছে তোর জন্য। অথচ আমি তোর মতো নির্বোধ নই। সম্মান বাঁচাতে যা করতে হয় তাই করেছি। মেঘালয়া ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। ধীরস্থির কম্পমান কণ্ঠে বলল, তাহলে আমিও আব্বুর মুখের দিকে চেয়েই বিয়ে করেছি। আপনি আমায় কথা শোনাবেন না। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো এবার ইরাজ মেঘালয়ার দিকে। খানিক সময় পরখ করে দেখে, তিরস্কারের স্বরে বলে, বুঝের কথা বলতে শিখেছিস? অন্যের সাথে পালিয়ে যাওয়া মেয়েকে কবুল করেছি আজ। জীবনে কারো হাতে খোলা ড্রিঙ্কসের বোতলে চুমুক লাগায়নি। শালা বউ বিয়ে করলাম কিনা অন্যের আমানত। মেঘালয়ের গম্ভীর মুখে তাকায় ইরাজের দিকে। ইরাজও তাকালো। মেঘালয়কে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ব্রু কুঞ্চিত করলো। খ্যাপা স্বরে ধমকে উঠল, ওভাবে তাকিয়েছিস কেন? তাকাবি না আমার দিকে, খবরদার। তোর নজর পড়লে এই জীবনে আমি আর কত যে বড় বড় ক্ষতিপূরণ দিতে হবে আমার। নজর সামলে রাখ। এ বাড়িতে থাকবি নজর সামলে। মেঘালয় এমন কথা শুনে হাসবে না কাঁদবে, তবে ওর ধারণা এখন চুপ থাকাই শ্রেয়। খুব ভালো বুঝতে পেরেছে ইরাজ কোনো এক ঝামেলা বাঁধানো ছুতো খুঁড়ছে। ইরাজ এবার তাকালো মেঘালয়ের দিকে। এক ব্রু উঁচিয়ে পরখ করে দেখলো ওকে। মেঘালয়ের হাঁসফাঁস শুরু করেছে। অভদ্রের মতো চেয়ে আছে ইরাজ। কিছুক্ষণ ওভাবে দেখে চোখ ছোট ছোট করে বলে, মুখটা ফুরিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, কোন এক অজুহাতে বাপের বাড়ি গিয়ে থাকবি। তোকে আমার চোখের সামনে সহ্য হচ্ছে না মেঘ। কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসি, তার আগে এ বাড়ি থেকে কালটি খা। মেঘালয় বুঝলো ইরাজ কি খেপে যাচ্ছে। এখন কোনো তামাশা করার ইচ্ছে নেই। মনটা নিজেকে খুব বিধ্বস্ত আছে তার। প্রসঙ্গ বদলাতে আস্তে করে জিজ্ঞেস করলো, শরীরে এত জায়গায় আঘাত পেয়েছেন কি করে? যেভাবেই পাই। তোর খুব আনন্দ হচ্ছে তাই না? তা তো একটু হচ্ছে। মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে মেঘালয়া। বুঝতে পেরে দ্রুত হাত দ্বারা মুখ চেপে ধরলো। ঘাড় নাড়ালো দুপাশে, অতপর মুখে বলল, খুব কষ্ট হচ্ছে দেখে। ভালো কেন লাগবে? আপনার মতো ক্যাকটাস তো আর আমি নই যে আমার কারো কষ্টতে খুশি লাগবে। আবারও ভুল কথা। এইবার হয়তো আর রক্ষে নেই মেঘালয়ার। ইরাজ হাত চেপে ধরলো মেঘালয়ার। মুচড়ে ধরলো সজোরে। মারি পিষে বলল, একদম ঠিক ধরেছিস। ক্যাকটাস না আমি। দূরে থাকবি আমার থেকে। কাটা ফুটে ক্ষত বিক্ষত হওয়ার ভয় আছে। আর তুই আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করবি না, এমনকি কথা বলতে আসবি না। শেষের কথাটা কেমন অদ্ভুত শোনালো ইরাজের কণ্ঠে। বলে উঠে দাঁড়িয়ে পড়ল। ঘাড়ে শোনালো তোয়ালাটা বিছানার উপর ছুঁড়ে ফেললো।
ল্যাম্প টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট নিয়ে ওইটা লাইটার হাতে নিল। রুম থেকে লাগাওয়া প্রকাণ্ড বেলকুনির দিকে পা বাড়ালো। মেঘালয় আর সেই দিকে না তাকিয়ে চোখ দুটো বুজে নিল চেপে। হাতে যে স্থানে ইরাজ চেপে ধরেছিল জ্বলে যাচ্ছে খুব। বুক চুড়ে এক বিক্ষিপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথাটা চুকিয়ে ওভাবে কতক্ষণ বসে রইল। মিলছে না যে এই গরমিল হয়ে থাকা জীবনে জটিল ধারাবাহিকতার হিসাব মিলছে না। অনেকক্ষণ পর আস্তে করে উঠে গিয়ে রুমে থাকা খাবারের একাংশ খেতে বসে গেল। ইরাজ সেই কখন থেকে একটা করে বের করছে আর সামান্তালে ধোয়া গিলে যাচ্ছে। আজ এটা করতে করতেই এক নির্ঘুম রাত পার করবে বোধহয়। কাঁটাযুক্ত স্থানগুলো রাত বাড়তেই সাথে সাথে টান ধরেছে, ব্যথা অনুভব হচ্ছে। অথচ শরীরে সেসব ব্যথাকে পেছনে ফেলে বুকের মাঝে জড়িয়ে আসা চিনচিন অনুভূতি বেশ কঠিন হয়ে উঠেছে যেন। পকেটের শেষ সিগারেটটিকেও লাইটার আগুনের সংস্পর্শে ধরালো, জ্বলে ওঠে আর নিভে যায় তা। তা মনোযোগ সহকারে দেখলো ইরাজ। লাইটারের আগুন দু আঙ্গুলে চেপে পিষে নেভায়। আঙুলের স্থানটি জ্বলে উঠল একটু, তাতে কি যায় আসে? ব্যথা যে অন্য কোথাও। এ ব্যথার চেয়েও অবাক পীড়া দিচ্ছে যেন। ফজরের আজান শোনা গেল। মেঘালয় দ্রুত চোখ মুছে নেয়। একটা ভুলে কত অবহেলিতর পাত্রী হয়ে উঠেছে সে। ইরাজও বোধ হয় এবার ধোয়া দিয়ে বিদায় জানিয়ে দিবে। রুমের সান্নিধ্যে ফিরল। মেঘালয় বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়েছিল। ইরাজ এসে কাছে দাঁড়াতেই উঠে বসলো। শাড়িটা ঠিক করে নিতেই দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল। ইরাজ সেই সবে বিশেষ যায় আসে না বলে মনে হলো। সে ফাঁকা বিছানায় পেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শরীর ব্যথা হওয়ার সাথে সাথে পুরো রাত না ঘুমানোর কারণে মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। মেঘালয় অজু করে এলো। হঠাৎই মনে হয়েছে মনের এই আগুন হয়তো রবের কাছে প্রার্থনায় ঝরে পানিতে ঝরাতে সম্ভব। ফজরের নামাজ আদায় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে আলো ফুটতে শুরু করেছে। আজ না হয় সূর্যোদয় দেখবে। বেলকনিতে সোফা রাখা আছে কয়েকটি, সেখানে বসে পড়ল। ওভাবে কিছুক্ষণ থাকতে থাকতে চোখ লেগে যায়। ওভাবেই ঘুমিয়ে পড়ল অসময়ে। হেলাল সাহেব চাননি বিধায় ইমতিয়াজ খানের বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি। এইভাবেই নীরবতার মাঝে কেটে গেল সারাদিন। বাড়ি থেকে মেহমান যারা এসেছিল তারাও বিদায় নিয়েছে। মেঘালয়া রাতের খাবার শ্বশুর শাশুড়িদের সঙ্গেই খেলো, তবে ইরাজের দেখা নেই। রাত 12টা বাজতে চলেছে ঘড়ির কাঁটায়। ইমতিয়াজ সাহেব অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে মেঘালয়কে পাশে বসিয়ে খেয়ে নিলেন। তিনি ছেলের স্বভাব সম্বন্ধে অবগত হলেও নতুন ছেলের বউয়ের সামনে আজ সামান্য লজ্জাবোধ করলেন। যদিও ইরাদের অনুপস্থিতিতে মেঘালয় সারাদিন বেশ স্বাচ্ছন্দ্যেই আছে। মেঘালয় খেয়ে উঠে রুমে গেল। এতক্ষণে তার ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলেও জীবনটার আগের মতো সুখ শান্তিতে নেই। আস্তে করে হেঁটে গিয়ে দাঁড়ালো বেলকুনিতে। আজ প্রকৃতিতে বেশ ঠান্ডা বাতাস বইছে। ওড়নাটা মাঝে মধ্যে শরীর ছুঁয়ে দমকা হাওয়া উড়িয়ে দিচ্ছে। অদ্ভুত অনুভূতিটা এসে বুকে জড়ো হলো। আচমকায় চোখের সম্মুখে ভেসে উঠল সেই ভুলে ভরা সময়ের ধারাবাহিকটুকু। তাবিরের সঙ্গে মেঘালয়ের পরিচয় কলেজে বড় ভাই হিসেবে। অতঃপর একদিন তাবির প্রপোজ করে বসলো মেঘালয়কে। বান্ধবীদের সকলের বয়ফ্রেন্ড আছে, তার ছিল না। আর তাবির সকল যথেষ্ট স্মার্ট বলেও জানে কলেজে। সবাই যখন নিজেদের বয়ফ্রেন্ড ব্যাপারে বলতো, ডেটে যেত, এসব দেখে শুনে মেঘালয়ের চরম কৌতূহল হতো। বলতে গেলে শখে পড়েই একদিন হুটহাট গ্রহণ করে ফেলল তাবিরের প্রস্তাব। শুনতে হাস্যকর লাগলো, মেঘালয় হেলাল সাহেবের বড় আহ্লাদের সাথে পালন করেছিল, যার কারণে সে বয়সের তুলনায় বিকশিত হয়ে ওঠেনি। বাস্তবতা অথবা বাহিরের পরিবেশ সঙ্গে নয়তো তেমন কোনো জটিল অনুভূতি ছাড়া কোনো সম্পর্কে জড়ানোর পর কেউ কখনো পদক্ষেপ নিয়ে নেয় না। সব কিছুতে প্রশ্রয় পেতে পেতে মেঘালয়ের সেই আহ্লাদ বাচ্চা মানসিকতা রয়ে গিয়েছিল। তবে হঠাৎই কিছুদিন ধরে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে বলতো, অথচ মেঘালয় বাবার অনুমতি পাবে না বলে মানা করে দিয়েছে বারংবার। তাবির এবার সেসব বাদ দিয়ে একদিন প্রস্তাব করে বসলো, তাকে যদি মেঘালয় সত্যিই ভালোবেসে থাকে তবে তার সঙ্গে পালাতে হবে। সেই সময় মেঘালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে সে দেখেছে বান্ধবীদের অনেকেই নিজের ভালোবাসার প্রমাণ দিতে হাত কাটে অথবা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তবে তবুও সে চাইছিল না এমন একটা কাজ করতে। তাবির তাকে নানান কথা বলে উস্কানি দিতে থাকলো। সে শুধুমাত্র তার আব্বুর চালিত এক ব্যাটারিওয়ালা পুতুল। তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার আত্মনির্ভরশীলতা নেই। আর এই কথাটি মেঘালয়ের জিদের আঘাত করলো যেন। সে সেই দিনই তাবিরকে কথা দিল,
পরীক্ষা শেষ হতেই সে যাবে তাবিরের সঙ্গে। সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করে, এটা প্রমাণ করেই ছাড়বে। সে আব্বুর ব্যাটারি চালিত পুতুল নয়। এইটুকু ভাবতেই মেঘালয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নজর উঁচিয়ে আকাশের দিকে তাকায়। আজ অর্ধচাঁদ শোভা পাচ্ছে আকাশে, চেয়ে রইল চাঁদের দিকে। রাত 1টার কাছাকাছি সময় বাড়িতে প্রবেশ করে ইরাজ। ইমতিয়াজ সাহেব বসার রুমের সোফায় বসেছিলেন। ইরাজ ঢুকলে প্রশ্ন করে বসলেন, তোর পরিবর্তন কি আশা করা যায় না রাজ? ইরাজ দাঁড়ায়, পেছন ফিরে দেখলো বাবাকে, অতঃপর দায়সারা ভঙ্গিতে ঘাড় দুলিয়ে বলল, ওহো। ইরাজ সাহেব অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল। বললেন, তোমাকে ছোটবেলা থেকে সবকিছু স্বাধীনতা দেওয়ার পরিণতি এটা? ইরাজের ব্রু কুঁচকে ঠোঁট বাঁকায়, দাম্ভিকতার সাথে বলে ওঠে, তুমি স্বাধীনতা না দিলে আমি পরাধীন নাকি? ইরাজ সাহেব মৃদু ধমকে উঠলেন, এখন আর ছন্নছাড়া জীবনযাপন চলবে না, সেটা বুঝিস না তুই? আগের মতো বেচালন না তুই আর। তোর পদ ও মুখ চেয়ে বসে থাকার মতো মানুষ এসেছে তোর ঘরে। ইরাজ তাচ্ছিল্য করে হেসে ওঠে, ওভাবেই বলে, ঘরে আমি নিয়ে আসিনি, আর না সে এসেছে, তোমরা এনেছো। ড্যাড, আমি অবাক হচ্ছি আসলেই যে তুমি আমার কাছে সংসার ধর্ম পালনের আশা রাখছো। ইমতিয়াজ সাহেবের মুখ কুঞ্চিত করলেন বিরক্তিতে, বললেন, তুই ওকে ভালোভাবে গ্রহণ করতি? ইরাজ সে প্রশ্নের জবাব না দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে দীর্ঘশ্বাস ফেলেন ইমতিয়াজ সাহেব। যাদের দুজনের এমন অদ্ভুতভাবে এক ঘরে বন্দি করে দিয়েছেন তারা। এই দুই পথের পথচারীর শেষ পরিণতি কি আসলে? রুমে গিয়ে পরনে থাকা পোশাক পরিবর্তন করে ট্রাউজার পরে গলায় তোয়ালা ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকলো ইরাজ। মেঘালয় ইরাজের উপস্থিতি বুঝতে পারলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। আপন মনে রাতের আকাশ দেখতে ব্যস্ত সে। কিছুক্ষণ এইভাবেই কেটে যাওয়ার পর হঠাৎই পেছন থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, রুমে যা। তীক্ষ্ণ আদেশের স্বর, যেখানে ঝরে পড়েছে কত শত লুকায়িত ক্ষোভ আর আক্রোশ। মেঘালয় আকাশের দিকে চেয়ে থেকেই উত্তর দিল, বেলকুনি যথেষ্ট বড়, আমি থাকলেও আপনার এখানে থাকার মতো জায়গা আছে নিশ্চয়ই। ইরাজ ততক্ষণে তাকালো মেঘালয়ের দিকে। কিছুক্ষণ চুপ থাকে, আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। রুমে আলো নেভানো, মৃদু লাল আলো চলছে সেখানে। সেই আলোয় ঝাপসা আলো ছড়িয়ে পড়েছে বেলকুনিতে। আলো আধারের এই অদ্ভুত মিশ্রণে পরিবেশটা রহস্যময় লাগছে। ইরাজের হাতে সিগারেটের প্যাকেট। আকাশের দিকে তাকিয়ে হাতের প্যাকেট নাড়তে নাড়তে শীতল স্বরে বলল, আমার চোখে তুই একটা কাঁটার মতো বিঁধে থাকা এক যন্ত্রণা মাত্র। যথাসম্ভব আমি এ থেকে দূরে রয়ে এই যন্ত্রণা খানিক কমাতে চাই। মেঘালয় অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে রইল। এত ঘৃণা ইরাজের মেঘালয়ের উপর? কই আগে তো এমন ছিল না। ইরাজ মেঘালয়কে আগে পরে খুব শাসন ও কড়া চোখে দেখে রেখেছে। এই জন্যই দুজনের কাছে দুজন নেগেটিভ দুটো চরিত্র হয়ে উঠেছে। অথচ আজকাল ইরাজের আচরণে যা প্রকাশ পায় তা ভয়ঙ্কর আক্রোশ অথবা ঘৃণার চেয়েও বেশি কিছু। আগে কখনো এমন কিছু লক্ষণ করেনি মেঘালয় ইরাজের চোখে। এখন যে হিংস্রতা পরিলক্ষিত হয় তা আসলেই নতুন লাগে যেন। চুপচাপ চলে এলো রুমে। বিছানায় শুতে দিয়েও আবার শুলে না। যে লোক বারান্দায় একসঙ্গে থাকা সহ্য করতে পারছে না, সে এক বিছানা ভাগাভাগি করে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। আর বাসর রাতেও যখন মেঘালয় বিছানায় ছিল, ইরাজ তো রুমেই আসেনি। দৃঢ় স্থির পায়ে রোবটের মতো হেঁটে গিয়ে সোফায় বসলো। জীবনটা খুবই জটিল লাগে আজ কয়েকটা দিন। খুব সুখ ও আহ্লাদে পালিত হওয়া মেঘালয় যেন বাস্তবতার শিকলে বন্দী হয়ে পড়েছে সময়ের অবর্তমানে। বুক ফেটে যাচ্ছে, অথচ আজ চোখ দিয়ে পানি ঝরল না। বুকের পাথরের মতো শক্ত কিছু চেপে আছে যেন। ওভাবেই আলোহীন রুমে বসে রইল সোফার উপর। ইরাজ পকেট থেকে কোনো একটা তরলের বোতল বের করলো। কর্ক খুলতে ঝাঁঝালো গন্ধ নাকে এসে ঠেকলো। অপর হাতে আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট। বোতলে ঠোঁট লাগিয়ে কয়েক ঢোক খেলো। মুখের থেকে নামলো, গলা দিয়ে পুড়তে পুড়তে নামছে। সিগারেটের ধোঁয়া নিয়ে এলো শ্বাস ভরে। নেশালো তরল ও ধোঁয়ার কুণ্ডলী আসলেই সক্ষম ভেতরের আগুন বহন করতে। দিকি দিকি করে জ্বলছে ভিতরটা। ওভাবেই কেটে গেল কিছুটা মুহূর্ত। আরও কয়েক ঢোক গিলে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। থামলো না ইরাজ, আবারও চুমুক দেয় বোতলের মুখে। সিগারেট পুড়তে পুড়তে শেষ হয়ে এসে আগুন হাতে লাগছে। সেখানে হয়তো এখন ফোসকা পড়ে গেছে, তাতে ইরাজের কোনো বিশেষ যায় আসে না বলে মনে হলো। বোতল শেষ। ইরাজ হিতাহিত জ্ঞান হারালো, লোভ পেয়ে গেল যেন এবার। এলোমেলো পায়ে রেলিং ছেড়ে এসে সোফায় বসলো। তার উদ্দেশ্যে পা বাড়াতেই ধপ করে পড়ল মেঝেতে। শব্দ পেয়ে চোখ তুলে তাকায় মেঘালয়া। দৌড়ে গেল বেলকুনিতে। ইরাজ পড়ে আছে।
মেঘালয়া টেনে তোলার উদ্দেশ্যে হাত বাড়াতেই ইরাজ হাত উঁচিয়ে ধরে। থেমে গেল মেঘালয়া। নিজে ওঠার চেষ্টা করে ইরাজ, একসময় উঠে দাঁড়ায়ও। নেশার সে জিদ মনে হয় বেশি, শরীর এখনো খানিকটা বেশি ইরাজের। নেশা জিদের মরিচা ধরতে পারেনি, তবে ওভাবেই এলোমেলো পায়ে হেঁটে রুম অবধি এলো। মেঘালয় পেছনে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। রুম অবধি এলো, বিছানার পৌঁছানো হলো না। তার আগেই আবার পড়তে নিলে এবার মেঘালয় এসে জাপটে ধরে। ইরাজ টালমাটাল অবস্থায় ওকে সরানোর চেষ্টা করে। মেঘালয়ের নাকে এসে বিশ্রী গন্ধ ঠেকল। নাক মুখ কুঞ্চিত করে তীর্যক কণ্ঠে বলে উঠল, ছেড়ে দিলেই তো হুমড়ি খেয়ে পড়বেন, তবুও ভাব কমছে না। আপনাকে স্পর্শ করার বিরহে মরে যাচ্ছি না আমি। আপনাকে বিছানা অবধি নিয়ে ছেড়ে দেব। এইবার ছটফটানি বন্ধ করুন। ইরাজের মনে হয় কানেই গেল না কথাগুলো, ছিটকে সরে গেল। মাতাল কণ্ঠে দম্ভ করে বলে উঠে, এইরকম বোতল আরো কয়েকটা পেটে পড়লেও আমি মাতাল হই না কখনো যে আমার সাহায্য লাগবে। দূরে থাকতে বলেছি না তোকে আমার থেকে? নির্লজ্জ মেয়ে লোক। মেঘালয়ের কথাগুলো শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইরাজ কোনো মতে হেঁটে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। মেঘালয় কপাল কুঁচকে চেয়ে রয়। ওর ধারণা ছিল ইরাজের স্বভাব চরিত্রের দোষ আছে, তাই বলে এমন এমন ঘরে বসে নেশা করার মতো নিকৃষ্টতম অভ্যাস আছে তা জানতো না। দেখলো ইরাজ কিছু বিড়বিড় করছে। ও শুনেছে নেশা করলে মানুষ বাহ্যিক জ্ঞান হারায়, তখন সত্যি কথা বলে। কোনো সত্যি শোনার আশায় ইরাজের কাছে গিয়ে দাঁড়ালো। ইরাজ মাতাল কণ্ঠে মেঘালয়কে উদ্দেশ্য করে বলে উঠল, তুই চলে যা মেঘ। আমার কাছে থাকলে এভাবে নিত্য নতুনভাবে জ্বালাবি কেবল। আমি ধনসাত্ত্বক, আমার সংস্পর্শে কেবল ব্যথা ছাড়া আর তোরকে দেওয়ার মতো কিছুই নেই। দূরে চলে যা, মুক্ত হয়ে যা। থমকে দাঁড়িয়ে রইল মেঘালয়া। ইরাজের কথাগুলো বোধগম্য হচ্ছে না, কেমন ধোঁয়াশা। এই গোটা ইরাজটাই ধোঁয়াশা কেবল। সকাল 10টা, নাস্তা খেতে বসেছে ইমতিয়াজ সাহেব। ইরাজের খোঁজে বললেন, মেঘমা, রাজকে ডাক দিসনি? মেঘালয়া গোপনে বিদ্রুপ হাসি হাসলো। নিজেকে সামনে নিয়ে বলতে চাইলো, রাতে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে আপনার রত্ন। তবে মুখে কিছু বলল না, চুপচাপ মাথা নত করে খেতে শুরু করলো। ইরাজ সাহেব তাকিয়ে দেখলেন মেঘালয়ের দিকে। তার বুঝতে বাকি থাকে না, দুজনের সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়। দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ছেলেকে জানেন, ওই ঘাড়তারাকে বোঝানোর সাধ্য কার কোনোদিনও হয়ে ওঠেনি। তবে এবার কিছু দরকার। প্রিয় বন্ধু ঘরে আমানত তুলে এনেছেন তিনি। সেই আমানতকে সুখে না রাখতে পারলে নিজের বন্ধুর কাছে বড্ড ছোট মনে হবে যে। খাওয়া শেষ হতেই তিনি মেঘালয় ইতস্তত করে বলে উঠল, বাবাই। ইমতিয়াজ সাহেব ফিরে তাকালেন। মেঘালয়ের কথা শুনে তৎপর হয়ে চেয়ে রইলেন। মেঘালয়া আড়ষ্টতায় কাচামাচু করছে, তবুও সকল সংকোচ কাটিয়ে ধীরে সুস্থে বলল, আব্বু হয়তো অনুমতি দেবে না, তবে আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। ইমতিয়াজ সাহেব কেন জানি কথাটা শুনে অপ্রস্তুত বোধ করলেন। তবে মেঘালয়ের সুশ্রী সে মুখখানার দিকে তাকিয়ে প্রত্যাখ্যান করার সাহস হলো না। জোরপূর্বক মৃদু হেসে বললেন, ঠিক আছে, রাজের সঙ্গে কথা বলে দেখি। তুই খাওয়া শেষ কর। একরকম এড়িয়ে চলে গেলেন যেন। মেঘালয় রুমে চলে এলো। এসে দেখলো ইরাজ বিছানার সাথে মিশে ঘুমে বিভোর। কেন জানি সহ্য হলো না ইরাজের এমন শান্তির ঘুম দেখে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পারফিউম হাতে তুলে নিয়ে সহজরে শব্দ করে রাখলো। তাতে ইরাজ নড়লও না, অথচ মেঘালয় ওকে ঘুম থেকে উঠাতেই হবে। পারফিউমের কৌটা হাতে তুলে নিয়ে বিছানার কাছে এসে বিকট আওয়াজে মেঝেতে ফেলে দিল। এইবার ইরাজ সামান্য নড়ে ওঠে, একটু এপাশ ওপাশ হয়ে আবার শুয়ে পড়ে। মেঘালয়ের রাগ হচ্ছে, সরাসরি ডাকতে শুরু করলো, ইরাজ ভাই। কানে তুলো গুজে ঘুমান। ইরাজ ভাই, উঠবেন নাকি? বাবাইকে গিয়ে বলে আসবো আপনি মাতাল হয়ে পড়ে আছেন। কাজ হলো খানিকটা, তবে পুরোটা নয়। এবার ইরাজকে ধরে ঝাঁকাতে শুরু করলো। ইরাজ চোখ মেলে তাকায়, লাল টকটকে চোখে চেয়ে আছে। মেঘালয়া ছিটকে দূরে সরে দাঁড়ায়। দ্রুত সাফাই গাওয়ার স্বরে বলে ওঠে, রিল্যাক্স ইরাজ ভাই, কথা বলার আছে আপনার সাথে। নয়তো আপনি মরে থাকলে আমারই শান্তি। আপনি ঘুমিয়ে থাকলে। ইরাজ উঠে বসলো। মাথাটা এখনো ঝিমঝিম করছে, ব্যথায় ভেঙে আসছে যেন। চেপে ধরে বসলো। অ্যালকোহলের প্রভাব পুরোপুরি কাটেনি এখনো। মেঘালয়া ইরাজকে টালমাটাল পায়ে দাঁড়াতে দেখে আরও খানিকটা দূরে সরে দাঁড়ায়।
ইরাজ ওর দিকে না তাকিয়ে হেলে দুলে গিয়ে বাথরুমে ঢুকে। মেঘালয় চিন্তিত মুখে সোফায় গিয়ে বসে। এমন জাহিল পুরুষের সঙ্গে জীবন কাটাতে আব্বু তাকে কত ঘটা করে এই বাড়িতে পাঠিয়েছে। নিজের উপর তাচ্ছিল্য করে হাসে। ইরাজ বেশ কিছুক্ষণ পর একেবারে গোসল করে বের হলো। মেঘালয় ভেবেছিল বেরিয়ে চোটপাট শুরু করবে, তবে তেমন কিছুই হলো না। শান্ত পায়ে বেরিয়ে সে বিছানার উপর বসলো। শীতল ও ভারী স্বরে জিজ্ঞেস করলো, টক জাতীয় কি আছে বাড়িতে? মেঘালয় অবাক হয়ে রইল। ইরাজকে নিয়ে কোনো ভাবনাই তার কখনো সঠিক হয় না। এ কেমন অদ্ভুত মানসিকতার মানুষ। বলল, সকালে ফ্রিজে লেবু দেখেছি, শরবত বানিয়ে নিয়ে আয়, সামান্য পানি দিবি লেবুর রসে। এমন শান্ত স্বরের আদেশ শুনে চোখ বুজে একটা নিঃশ্বাস ফেলল মেঘালয়া। কেন জানি ইরাজের কথা মানতে না ইচ্ছা করলেও উঠে দাঁড়ালো। এখন আর তামাশা না হোক, লেবুর শরবত এনে দিল। তা এক চুমুকে শেষ করলো ইরাজ। মাথা দুপাশ চেপে ধরে ওভাবে মাথা ঝুঁকিয়ে বসে রইল খানিকক্ষণ। মেঘালয়া মুখ কুঁচকে প্রশ্ন করে, এসব না গিললে পাপ হয় নাকি গিললে নেকি? ইরাজ অর্ধ খোলা চোখ মেলে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয়ের প্রশ্ন এড়িয়ে শীতল স্বরে জিজ্ঞেস করলো, কি বলবি? মেঘালয় প্রায় তেজি কণ্ঠে বলে উঠল, আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাবেন না। প্রশ্ন করেছি, উত্তর দিন। ইরাজ নিচের দিকে মাথা ঝুঁকিয়ে ঠান্ডা স্বরে বলল, তোর প্রশ্নে আমার কোনো যায় আসে বলে মনে হয় তোর? ধাক্কা মেরে দোতলা থেকে নিচে ফেলে দেই? তার আগে উপযুক্ত কিছু বল, যা বলতে চেয়েছিলি। তোর বলা কথার প্রয়োজনীয় মনে না হলে জিহ্বা এক টানে ছিঁড়ে ফেলে দেব। শেষের কথাটুকু শুনে কেমন হিংস্র শোনালো। মেঘালয়তে অভ্যস্ত, সে আর ইরাজের কাছে অন্য কিছু আশাও রাখে না। চোখ বুজে দ্রুততার সাথে বলে ওঠে, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই, আর বাবা আপনার অনুমতি পেলেই অনুমতি দেবে। একবারে উঁচিয়ে সন্ধিহান দৃষ্টিতে তাকালো ইরাজ, অতপর মুখ বাঁকিয়ে হেসে ওঠে, তিরস্কার করে বলে, পড়তে গিয়ে আবার পালিয়ে গেলে এবার আমার বাপের মুখ পুড়বে। তোর বাপেরটা তো কালা করে এসেছিস। মেঘালয়ের বুক ভার হয়ে ওঠে, চোখ ঝাপসা লাগে, চোখে তরল জমেছে। ওপাশ দিয়ে তাকে ঠোঁট কামড়ে ধরল, গিলে নেয় কান্নাটুকু। তির্যক কণ্ঠে জোর দিয়ে বলে ওঠে, পালাবো না আর, এইবার গেলে আপনাকে জানিয়ে যাব। আর যদি আমাকে পড়তে না দেওয়া হয়। কথা শেষ করতে দিল না ইরাজ। একবার নাচিয়ে জিজ্ঞেস করলো, না দিলে? না দিলে কি? আমার তো এবার ভয় লাগছে মেঘ। না দিলে তুই না আবার কারোর সঙ্গে পালিয়ে যাস। প্লিজ যাস না মেঘ। না দিলে কি করবি? ইরাজের ঠাট্টা মেঘালয়ের শরীরে জ্বালা ধরায়। চুপ হয়ে গেল একদম, আর কোনো কথা বলে না। চুপচাপ উঠে চলে গেল সেখান থেকে। ইরাজও ফিরে তাকায় না সেই দিকে। ইরাজ দুপুর 12টার দিকে তৈরি হয়ে বাইরে চলে গেল। মেঘালয় বসার রুমে বসেছিল। ইরাজের বেরিয়ে যাওয়া দেখলো। ইরাজের গাড়ি বাড়ি থেকে দূর হতেই নিজেও বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। কোথায় যাবে জানা নেই, অথচ এত অপমান আর গ্লানি নিতে অন্তত এই বাড়িতে থাকতে পারবে না সে। গভীর ক্ষত অনুভূত হচ্ছে তার বুকে, ভেতরে যেন রক্তক্ষরণ শুরু হয়েছে। প্রায় 3 দিন কেটে গেল, আবু ভুলেও একবার খোঁজ নেয়নি। এত ঘৃণা হয়ে উঠেছে সকলের কাছে। মেঘালয় কেন এত ঘৃণা? তাহলে তার উচিত নিজের খারাপ চরিত্র নিয়ে এই সম্মানী মানুষগুলো থেকে দূরে থাকা। এইসব ভাবতে ভাবতে এগিয়ে চলল নিরুদ্দেশে। কিছুক্ষণ পর মনে পড়ল কাছে 4 আনা পয়সা নেই। একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কাছেই এক শিশু পার্ক, সেখানে ঢুকে একটা বেঞ্চের উপর বসলো। রোদ লাগছে গায়ে, তবে সেসবে আর যায় আসে না মেঘালয়ার। মনে মেঘ জমে আছে, একটু ঢিল দিলেই ঝরঝর করে পড়বে বৃষ্টি হয়ে দু চোখ বেয়ে। আন্তারা খানম সারাদিন ভেবেছিল হয়তো না বলে আব্বুর সঙ্গে দেখা করতে গিয়েছে, কিন্তু বিকেল হয়ে আসার পরেও মেঘালয়কে ফিরতে না দেখে তিনি ভাবলেন তিনি গিয়ে নিয়ে আসবেন, সাথে বেড়ানোও হয়ে যাবে। তিনি বেরিয়ে পড়লেন। হেলাল সাহেবের বাড়ির পাশেই তার বোন ও ননদের বাড়ি। তার বাড়ি পার হয়ে যেতে হয় হেলাল সাহেবের বাড়ি। গাড়ি থেকে নেমে বাকি পথটুকু হাঁটার, সামান্য খানিকটা রাস্তা। বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে সেই বোনের ননদ মেরিনা শিকদার। আন্তারা খানমকে দেখেই মুখটা কালো করে ফেলল সে। একটু এগিয়ে দাঁড়ালো, তাকে দেখে থামলো আন্তরা খানম। মেরিনা নিজেই বলে উঠল, কোথায় চললে? ছেলের শ্বশুর বাড়ি? চোখে মুখে কেমন বিকৃত বলে দিচ্ছে কথাটা। তা আন্তরা খানমের চোখে লাগলো। তিনি মৃদু হেসে ঘাড় নাড়ালেন। মেরিনা আবার নিজেই বলে উঠল,
তোমরা নেহাত ভালো মানুষ গো বুবু, নাইলে এমন ভেগে যাওয়া মেয়েকে ঘরের বউ করে তুলে আনো নাকি? এই পর্যায়ে আন্তারা খানম ভ্রু কুঁচকে তাকালেন। তার ঠিক বোধগম্য হয়নি মেরিনার কথা। হতবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কার কথা বলছো তুমি? মেরিনা তাচ্ছিল্য করে বলে, ছেলে কটা তোমার, আর বিয়েই বা কয়টা দিয়েছ? আন্তারা খানম এবার থেমে গেলেন যেন। একটা শুকনো ঢোক গিলে বলল, মেঘার কথা বলছো? মেঘাকেই তো তোমার ছেলের সাথে বিয়ে দিয়েছো না? মেঘা পালিয়েছিল? কার সাথে? মজা করছো? উদ্গ্রীব হয়ে উঠলেন আন্তারা খানম। যা শুনেছেন তা তার মাথা এলোমেলো করে দিয়েছে। দৌড়ে গেলেন হেলাল সাহেবের বাড়ির দিকে। সেখানে গিয়ে জানতে পারলেন মেঘালয় এখানে আসেনি। আন্তারা খানমের মুখটা কঠিন আকার ধারণ করেছে, ভেতরে তোলপাড় চলছে। হেলাল সাহেব শুনলেন মেয়ে ও বাড়িতে নেই, এখনও আসেনি। তাহলে গিয়েছে কোথায়? অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। আন্তারা খানম আর একটি কথা না বলে বেরিয়ে গেল সেখান থেকে। হেলাল সাহেব আন্তারা খানমের মুখের দিকে তাকিয়ে বসলেন। এই অসন্তুষ্ট চাহনির পেছনের কারণ তার বুকটা আবারও ধুপ করে উঠল। মেয়ের ঘর ভেঙে যাবে এবার। আন্তারা খানম বেরিয়ে এসে রাস্তার একপাশে দাঁড়ালেন। মাগরিবের আজান হচ্ছে আশেপাশের মসজিদে। ইরাজকে কল করলেন, কয়েকবার রিসিভ হলো না। তিনি আবার চেষ্টা করলেন। এইবার ইরাজ কল রিসিভ করতেই উত্তেজিত স্বরে বলে উঠল, কি সমস্যা আম্মা? এতবার যখন ফোন রিসিভ করছি না, মানে বোঝো না আমি ব্যস্ত আছি? আন্তারা খানম কঠিন গলায় প্রশ্ন করলেন, কোথায় আছিস তুই? মায়ের কণ্ঠ এমন গভীর সুরে ইরা বুঝে নিল কিছু একটা তো হয়েছে। বিরক্ত হয়ে বলল, এত শিরোনাম না দিয়ে আসল কথা বলো। আন্তারা খানম তিরস্কার করে বলে ওঠে, ভেগে যাওয়া বউ ঘরে তুলেছিস বাপ বেটা জেনে শুনে। একটু সতর্ক থাকতে পারিস না? আবারও তো যেতে পারে। ইরাজের জন্য যথেষ্ট ছিল। শীতল স্বরে জিজ্ঞেস করলো, মেঘ বাড়িতে নেই? আন্তারা খানম আর কথা বলেন না, কল কেটে দিলেন। তার ভেতরটা এলোমেলো হয়ে আছে। তাকে না জানিয়ে এমন একটা কাজ করে ফেলেছে সকলে, যেখানে রাস্তায় ধরে লোকেরা কটু কথা শোনাচ্ছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আজ হেলাল সাহেবের মুখের দিকে তাকাতেই ঘৃণা হয়েছে তার। নিজের মেয়ের মুখ পুড়িয়েছে, তা ইরাজের ঘাড়ে ঠেলে দিলেন কি করে তিনি? আন্তারা খানম বিক্ষিপ্ত পায়ে বাড়ির দিকে অগ্রসর হলেন। এসব ভাবতে ভাবতে ইরাজ ক্লাবে বসে দলবল নিয়ে আড্ডায় মেতেছিল। এমন একটা খবর শুনে বিরক্তিতে মুখ কুৎসিত করে উঠে দাঁড়ালো। পকেট হাতে বাইকের চাবি বের করলো, চুপচাপ বেরিয়ে এলো ক্লাব থেকে। বাড়ি এসে ছুটে নিজের রুমে গেল। আলমারি খুলে দেখলো সব ঠিকঠাক, কোনো কাপড় বা টাকা কিছু সরেনি। টি টেবিলের উপর মেঘালয়ের ফোন পড়ে আছে, অর্থাৎ মেঘালয়া খালি হাতে বেরিয়ে গেছে। সেই দুপুর থেকে এখন সন্ধ্যা পার হয়ে অনেকটা সময় কেটে গেছে। মেঘালয়া প্রাণহীনের মতো বসে আছে। চারদিকে ঘটে যাওয়া চলমান পরিবেশের ঘটনা অথবা শব্দ, প্রকৃতির হাওয়া কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি আজ। প্রাণহীনের মতো সে বসে আছে ঘন্টার পর ঘন্টা। পার্কের এক কোণে একটি বেঞ্চের উপর বসে আছে সে। পার্কে বিভিন্ন স্থান থেকে আলোকিত হলেও মেঘালয় যে স্থানে বসে আছে সেখানে দূর থেকে আসা মৃদু টিমটিমে আলো। চোখ দুটো শান্ত, অচঞ্চল মেঘালয়ার। ছটফটে আহ্লাদী চঞ্চল মেঘালয়ের জীবনে ঘটে যাওয়া কয়েকদিনের টানাপোড়েন কেমন স্তব্ধ, শান্ত আর বাস্তবতার জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠেছে যেন। এ কদিনের সবটা যেন মিলছে না তার হিসেবে। এ কেমন কোথায় গরমিল রয়ে যাচ্ছে যেন। তার মাঝে ইরাজের আচরণ সবচেয়ে উদ্ধত্ত। আচমকা কয়েকটি ছেলে এসে পাশে দাঁড়ালো ওর, সবগুলোর হাতে সিগারেট। কেউ কেউ আবার স্প্রিট অথবা টাইগারের বোতলে চুমুক দিচ্ছে। দেখতে অবশ্য ভালো মানেরই বখাটে লাগছে সবগুলোকে। মেঘালয় অত খেয়াল করলো না। ছেলেগুলো মেঘালয়কে ওভাবে একা বসে থাকতে দেখে নিজেদের মধ্যেই কিছু বলে হাসাহাসি করছে। মেঘালয়া এতক্ষণে সম্বিত ফিরে পায়। এপাশে নির্জন একদম। এটা শিশু পার্ক, বাচ্চারা নিশ্চয়ই এই রাতে এখানে আসবে না। পার্ক তো প্রায় ফাঁকা। আশেপাশে তাকিয়ে গা শিউরে ওঠে মেঘালয়ার। কিছুক্ষণ পর ছেলেগুলোর মাঝে দুটো ছেলে উঠে এলো, মেঘালয়ের সামনে এসে দাঁড়ালো। মেঘালয় মুখ তুলে তাকায় ওদের। বখাটের মুখের দিকে চেয়ে কেমন অদ্ভুত এক ভয় চেকে বসলো বুকের মাঝে। নিজেকে আজ দ্বিতীয়বার এমন অসহায় লাগছে। প্রথমবার তো ইরাজ এসে দাঁড়িয়েছিল আল্লাহ প্রদত্ত দূতের মতো। আজও কেন জানি নিজের অজান্তে মেঘালয়ের এই চিত্ত অপছন্দের অসভ্য কঠিন রুক্ষ পুরুষটিকেই এদের সম্মুখে নিজের ঢাল হিসেবে আশা করলো। নিজের ভাবনায় নিজেই একবার শিউরে উঠল মেঘালয়া।
যার মুখ দেখবে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এই মুসিবতের সম্মুখীন হয়েছে সে। সেই মুসিবত থেকে রক্ষা পেতে তাকেই কেন আশা করছে মেঘালয়া? সন্ধ্যার আকাশে বাঁকা চাঁদের পাশটা শুকতারা জলজল করছে। চারদিকে বেশ নীরব। মেঘালয়ের পুরো শরীর ঘামছে, খুব অস্থির লাগছে। সামনে দাঁড়ানো দুটোকে আপাতমস্তক পরখ করছে বারংবার নির্লজ্জের মতো। ছেলেগুলোর মাঝে একজন বলে উঠল, একা বসে আছো কেন? কোথাও যাইবা নাকি? মেঘালয়া ঘাড় নাড়ায়। ভেতরে ভয় কাজ করলেও বাহ্যিকভাবে নিজেকে যথাসম্ভব দমন করে সামলে রেখেছে। ছেলে দুটো মিটমিটিয়ে হাসছে। পাশে বসে থাকাগুলো নিজেদের মাঝেই কি আলাপ আলোচনায় ব্যস্ত। ওইদিকে তাকে মাঝে মধ্যেই হেসে উঠছে। ছেলেটি আবারও জিজ্ঞেস করলো, কোথায় গেলে চলো, আমরা নিয়ে যাই, সহি সালামতে পৌঁছে দিতাম। পেছন থেকে আচমকা হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসলো। অথচ সে সহি সালামত ফিরতে চায় না। ছেলে দুটোর মাঝে একজন বলে ওঠে, তুই কে রে? যা এখান থেকে, আমাদের মামলা আমাদের বুঝে নিতে দে। ইরাজ আত্মসমর্পণের ভঙ্গিতে দু হাত উপরে তুলে মাথা নত করে বলে, সরি ভাইজান, তবে একটা মামলা চলছে। দেখে তো আদালত মনে হচ্ছে না। অতঃপর হাত নিচে নামায়, তির্যক দৃষ্টি মেলে তাকায় মেঘালয়ের দিকে। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে আছে মেঘালয়ার। ইরাজ বেঞ্চের পিছনের দিকটায় দাঁড়ানো। ও চাইলেও ওদের পার করে ইরাজের কাছে আসতে পারবে না। ইরাজ কঠিন স্বরে ধমকে ওঠে, উঠে ওখান থেকে পার হ, নয়তো আজীবনের জন্য পঙ্গু করে দেব। মেঘালয় অসহায় দৃষ্টিতে তাকায়। ইরাজ এবার এগিয়ে এলো হাসি মুখে। ছেলে দুটোকেই মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে মেঘালয়ের হাতটা চেপে ধরল। মেঘালয়া ইরাজকে অবলম্বন করে উঠে দাঁড়ায়। ইরাজ ওকে নিজের পাশে দাঁড় করালো। এইসব এতক্ষণে বসে থাকা বখাটেগুলো দেখছিল, এবার উঠে এলো। এসে পকেট থেকে সরাসরি মাঝারি ছুরি বের করলো। ইরাজ দেখেছে সবটা শান্ত চোখে। এসে ছুরি নাচিয়ে ইরাজকে উদ্দেশ্যে বলল, কে রে তুই? মাইয়াডার প্রতি দরদ দেখাইতাছিস যে বড়। ইরাজ হেসে উঠল, হাসি মুখে বলল, আমার বুকিংয়ে আছে রে, যা অ্যাডভান্স দিয়েছি তা উসুল করে ছেড়ে দেব, তখন না হয় চান্স নিস, এখন যা। এরকম একটা বিশ্রী ইঙ্গিতের কথায় মেঘালয়ের মুখ বিকৃত করলো। ইরাজ এতক্ষণে হাতটা ধরে দাঁড়িয়ে আছে। মনে হলো হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিতে, কিন্তু কিসের এক জড়তা, কেন জানি ছাড়তে ইচ্ছে করলো না। ইরাজের বলার কথায় আসা ছেলেগুলোর মাঝে কেমন একটা পরিচিত ঠেকলো। সে ফোনের ফ্ল্যাশে ইরাজের মুখবয়ব ধরাবাদ ধরল। ইরাজ চোখ বুজে মুখ কুচকে বলে ওঠে, শালা মুখে আলো দিচ্ছিস কেন? ইরাজকে দেখে ছেলেটা থমকে গেল, দ্রুত বলল, ইরাজ ভাই। ইরাজ শান্ত নজরে তাকায়, খানিকটা এগিয়ে গেল। আচমকা ঠাস করে থাপ্পড় পড়ল ছেলেটির গালে। ছিটকে পড়তে নেয় ছেলেটি, তবে সামনে নিল নিজেকে। আজকের পর্ব এ পর্যন্তই।